আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল থেকেই এই গুঞ্জনটি জোরালো হয়ে উঠেছে, বিশেষ করে লন্ডন প্রবাসী একজন অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। এবং আজকে দেখলাম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের অনলাইন ভার্সনেও এই সম্ভাবনার কথা বলা হয়েছে। আসলে কি ঘটেছিল? আজকে সারাদিন আমি বিভিন্ন সূত্রের সাথে যোগাযোগ করেছি এবং মূল ঘটনাটা শুনলে আপনারা খুবই অবাক হবেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে এই প্রায় 17 মাস এক ধরনের গৃহবন্দী জীবন যাপন করেছে। তার যে হার্টে বাইপাস সার্জারি করার পর যে বিদেশে ফলো আপ করার কথা, তাকে কোনো চিকিৎসার ফলো আপ করতে দেওয়া হয়নি, যার ফলে তার হার্টের অবস্থা কিন্তু প্রয়োজনীয় ফলো আপ না পাওয়ার কারণে ডিটোরেট করেছিল, অবনতি হয়েছিল। এবছরের মে মাসে তিনি লন্ডনে গিয়েছিলেন ট্রিটমেন্ট ফলো আপ করতে, এবং সেখানে দেখা গেছে যে তার হার্টে একটা ব্লক ধরা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে একটা স্টেন্টিং করতে হয়েছে, এবং আবারও ফলো আপে যাবার কথা। এবং এবার লন্ডনে গিয়ে তার একটি নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভ রিলেটেড একটা সমস্যা ধরা পড়েছে, তার জন্য তার ফলো আপে যাবার কথা। এদিকে মহামান্য রাষ্ট্রপতির স্ত্রীরও একটা হেলথ ইস্যুজ আছে। সব মিলিয়ে তার খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে সম্ভবত একবার হেলথ চেক আপে যাওয়ার কথা। তো এই যে হেলথ চেক আপে যেতে হবে, ফলো আপে যেতে হবে, এটা নিয়ে আলাপ করবার জন্য মহামান্য রাষ্ট্রপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে ফোন করেছিলেন, এবং ফোন করে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে ইউনূসের আমলে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট হয়নি, ফলো আপ হয়নি, যে কারণে তার শরীরটা বেশ খারাপ হয়েছে, হার্টের অবস্থা খারাপ হয়েছে, নতুন করে নার্ভের সমস্যা ধরা পড়েছে। তো এই আলোচনার এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে আপনার যদি শরীর খুব খারাপ হয়ে থাকে তাহলে তো আপনি পদত্যাগ করতে পারেন, তাহলে আপনার পর্যাপ্ত রেস্ট নেওয়া হবে। ব্যাস, এটুকুই। এখান থেকেই কিন্তু ডালপালা মিলেছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এবার লিঙ্কটা খুঁজে পেলেন? কারা এটি রটাচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? এই সালাউদ্দিন আহমেদ, বিদেশের সেই অনুসন্ধানী সাংবাদিক যিনি কোনো একটা মহলের হয়ে কাজ করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, জামাত, এনসিপি, বর্তমান প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং এসএসএফ এর বর্তমান মহাপরিচালক মিস্টার সামাদ, এদের একটা চক্র এই সামান্য ফোন আলাপটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা গুজব বাজারে ছেড়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছে। এমনও বলা হচ্ছে যে সরকার চাপ দিয়েছে যে আপনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর নানানভাবে চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেবার, এবং চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হতো তখন, তাহলে ডক্টর ইউনূসদের যে বিভিন্ন অসাংবিধানিক কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করতে সুবিধা হতো। বর্তমান বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে একমাত্র শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুই কিন্তু বৈধ সাংবিধানিক পদের অধিকারী। বাকি সংসদ বলেন, ডক্টর ইউনূসের রেজিম বলেন, সবকিছু নেই কিন্তু সাংবিধানিক বিতর্ক রয়েছে এবং তাদের বৈধতার সংকট রয়েছে। তো এখন নতুন করে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এবং একটা নাম আপনারা শুনবেন, বলা হচ্ছে যে নাসিমুল গনি রাষ্ট্রপতি হবে। কে এই নাসিমুল গনি? এই নাসিমুল গনি হলো যে বাংলাদেশের হিজবুত তাহরির অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা। তো একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কি করে একটা দেশের রাষ্ট্রপতি হয়? কারা তার নামটা ছড়াচ্ছে? বাংলাদেশে যারা জঙ্গিবাদ স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখে
তারাই কিন্তু সুকৌশলে এটা ছড়াচ্ছে। সাথে তারা আইরিন খানের কথা বলছে, যাকে সম্প্রতি জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইরিন খানের তো রাষ্ট্রপতি হবার কোনো প্রশ্নই আসে না। বিএনপি কি এতটাই বলদ দল যে নাসিমুল গনি কিংবা আইরিন খানের মতো লোকজনকে রাষ্ট্রপতি বানাতে হবে? তাদের দলে কি রাষ্ট্রপতি হবার মতো লোক নাই? আসলে এই ষড়যন্ত্রটা এ কারণেই করা হচ্ছে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার, এবং শাহাবুদ্দিন আহমেদকে কিন্তু সুপরিকল্পিতভাবে অনেকবার অপমান করা হয়েছে। ইউনূসের আমলেও করা হয়েছে, তারেক সরকারের আমলেও করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলেন, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে পর্যাপ্ত সম্মান দিয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু বলেননি যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, বরং গতকাল এবং আজকের আলোচনায় তারেক রহমান কিন্তু বেশ বিব্রত এবং কিছুটা বিস্মিত যে কারা এই গুজবটি বাজারে ছেড়েছে বা এই আলোচনাটি ছেড়েছে। এই আলোচনা বা এই শাহাবুদ্দিনকে সরানোর মধ্য দিয়ে নতুন করে কারা কোন ষড়যন্ত্র করছে, এটা নিয়ে কিন্তু তারেক রহমান তার খুব কাছের দু একজনের সাথে কথা বলেছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তারেক রহমান রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে কোনো কিছু ভাবেননি, এবং তিনি আমাকে এও বলেছেন যে যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় সেক্ষেত্রে তারেক রহমান সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলবেন। ভাইস ভার্সা, মহামান্য রাষ্ট্রপতির যদি মনে হয় যে সরকার চাইছে তার সরে দাঁড়ানো দরকার, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি নিজে তারেক রহমানকে ফোন করে জানতে চাইবেন, কারণ বর্তমানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু টকিং টার্ম আছে, যেটা ডক্টর ইউনূসের আমলে ছিল না। ডক্টর ইউনূসের আমলে বলতে গেলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে একেবারে অস্পৃশ্য করে রাখা হয়েছিল এবং ইউনূস তাকে কোনো রকমের সম্মান পাত্তা কিছুই দিতেন না। কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবার যখন বাজেট অধিবেশনে গিয়েছিলেন, সাধারণত বাজেট অধিবেশনে দেখা যায় যে প্রধানমন্ত্রী তাকে রিসিভ করেন বা নিদেন পক্ষে একজন হুইপ যায়, কিন্তু এবার কিন্তু কেউ তাকে রিসিভ করতে যাননি, এবং কেউ যেন তাকে রিসিভ করতে না যায়, অ্যাটলিস্ট হুইপ বা অন্য কেউ, সেই কলকাঠিও নেড়েছেন এই প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা এই ডক্টর শামসুল ইসলাম। এই এসএসএফ এর ডিজি এবং শামসুল ইসলাম মিলে তারা কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর ষড়যন্ত্রে জড়িত, এবং এর সাথে আমি যেটা বলেছি জামাত অন্যান্যরা, যদি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে সরানো যায় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে একটা ডিজাস্টার নেমে আসবে এবং তারেক রহমানের নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। প্রশাসন তখন তারা দখলে নেবে এই নাসিমুল গনিদের দ্বারা বা জামাতের যেসব গুপ্ত রয়েছে, এবং এরপরে সেই উত্তাপ গিয়ে লাগবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের গায়ে। এবং রাষ্ট্রপতির পদত্যাগের এই গুঞ্জন শোনার পরে সামরিক ছাউনিতে কিন্তু ফিসফাস এবং অসন্তোষ শুরু হয়েছে। তারাও এই বিষয়টি পছন্দ করছে না। এখন সর্বশেষ বাস্তবতা হলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এমন কোনো ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত তাকে জানানো হয়নি। এটি সুকৌশলে ছড়ানো একটি গুঞ্জন এবং তার স্বাস্থ্যগত কারণে তাকে পদত্যাগ করানোর একটা গুজব বাজারে ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ একটি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য। যেটা বললাম, যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় তাহলে সেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভেতরে কথাবার্তার মধ্যে হবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে খবর আমি পেয়েছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এই মুহূর্তে পদত্যাগের কথা ভাবছেন না, বরং তিনি তার খুব তাড়াতাড়ি একটা হেলথ চেক আপে যাওয়ার কথা, ফলো আপে যাওয়ার কথা, সেটি নিয়েই ভাবছেন। হয়তো সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। এখনো আপনার এদের সাথে দেখা করছে, ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার হাসনাত টাসনাত সার্জিসের সাথে দেখা সাক্ষাৎ করছে। সো সামথিং ইজ গোয়িং অন। আমি এই জন্যই বলি যে তারেক সাহেব আর বিএনপি, ইউজ ইউর ইন্টেলিজেন্স, ফর গডস সেক
বুঝেন, নাহলে হয়তো আপনার বিরুদ্ধেও হয়তো এখন কনস্পিরেসি চলছে। ইউ জাস্ট নেভার নো। হয়তো এখানে একটা থার্ড ফোর্সকে আনার জন্য হয়তো চেষ্টা চলছে। ডিপ ফেকে হয়তো এই জিনিসটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি ক্রিয়েট করে ওনাকে হয়তো একটা বিপদে ফেলার চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে সেখানে উনি কোন নাম্বার থেকে কোথায় আলাপ করেছেন, কি করেছেন, এটা তো ওদের জানার কথাও না। বুঝি, আমার ইন্টেলিজেন্স এজেন্সি তো আর মোসাদ না বা আইএসআই না। কি আদালত বলেছে যে ওনার সাথে কেউ কথা বলতে পারবে না? এরকম কিছু বলেছে, অবজারভেশন আছে? তা তো না। দের ইজ নাথিং লাইক দ্যাট। এখন এইগুলি করা হচ্ছে। বুঝি, সরকার এবং এই ইন্টেলিজেন্স এজেন্সিসরা খুব আতঙ্কে আছে, বুঝছেন, সাংঘাতিক আতঙ্কে আছে। এই আতঙ্ক নিয়ে তারা এখন এইসব কাজ করছে। চাই রাষ্ট্রপতির পদত্যাগের নানান ধরনের গুঞ্জন এবং সেখানে নতুন আরো অনেকের নাম শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদের জন্য। প্রথমেই আপনার কাছে যে জিজ্ঞাসা, যে একটি বিষয় আলোচনা এসেছে যে গত মে মাসে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। এটি কল রেকর্ডটি সরকারের কাছে এসেছে। সেই কারণেই নাকি তাকে দ্রুত ভাবে পদত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা আহ্বান জানানো হয়েছে। আসলে কি মূল বিষয় এটি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? না, আমি যেটা জানি সেটা হলো যে আহ, ওনার সাথে শেখ হাসিনার আলাপ হয়েছে কি হয় নাই, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু ডিপ ফেকে হয়তো এই জিনিসটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি ক্রিয়েট করে ওনাকে হয়তো একটা বিপদে ফেলার চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে সেখানে উনি কোন নাম্বার থেকে কোথায় আলাপ করেছেন, কি করেছেন, এটা তো ওদের জানার কথাও না। বুঝি, আমার ইন্টেলিজেন্স এজেন্সি তো আর মোসাদ না বা আইএসআই না। এখন ওইখানে যদি আইএসআই বা মোসাদ কে বাংলাদেশ ইংগেজ করে থাকে তাহলে দ্যাটস অ্যানাদার ইস্যু, কিন্তু ডাজন্ট ম্যাটার। বুঝি, উনি কথা বলতেই পারেন। এনিবডি ক্যান টক টু হার। হোয়াট ইজ দি প্রবলেম? কোথাও কোনো আইন আছে যে ওনার সাথে কথা বলা যাবে না? কোন আইন আছে এরকম যে ওনার সাথে কথা বলতে পারবো না? আমি প্রেসিডেন্ট হই, আমি মন্ত্রী হই, আমি যেই হই না কেন, ওনার সাথে কথা বলার জন্য কি কোথাও আইন করেছেন যে ওনার সাথে কেউ কথা বলবেন না? দিস ইজ অল বুলশিট, ননসেন্স একদম এইগুলি। ওরা এখন চেঞ্জ করতে চাচ্ছে। ওর কারণ হচ্ছে যে 6-7 মাস হয়ে গেছে, এখন তারা যে জিনিসটা দেখছে সেটা হলো যে আমার আহ, এটা চেঞ্জ করলে আমার রাষ্ট্রপতি নেক্সট ইলেকশনে আমার রাষ্ট্রপতি থাকবে। বুঝলি, এই জিনিসগুলি তারা ক্যালকুলেশন করে এটা করছে। বিকজ এটা বুঝতে পেরেছিলাম আমি তখনই দ্যাট দেয়ার ইজ সামথিং রং বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার। যখন প্রাইম মিনিস্টার কল অন করে নাই প্রেসিডেন্টের উপরে এখন পর্যন্ত টু রিপোর্ট, সো দ্য প্রাইম মিনিস্টার ইজ ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। উনি কনস্টিটিউশনটা ভায়োলেট করেছেন বাই নট রিপোর্টিং টু দি প্রেসিডেন্ট। সো এইসব ভাওতাবাজি আর এইসব কথা বলে কোনো লাভ হবে না। ইউ সি, ইউ আর নট ওয়ার্কিং অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন। আপনি যেতেন, কথা বলতেন। হ্যাঁ, আপনার সাথে তো আগে প্রাইম মিনিস্টারের আর প্রেসিডেন্টের কথাই হয়ে আছে যে যে যখন আপনি বলবেন আমাকে বলবেন, আমি হুম, হুম। সাইন করে চলে যাব। এই কথা তো হয়ে আছে, আগেই হয়ে আছে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মধ্যে। তো এখন যখন উনি, জি, ঠিক। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এর মধ্যে যে কথাগুলো বলেছেন সেই জায়গা থেকে আমার দুই তিনটি কোশ্চেন। শেষের বিষয়টি যেটি বলছেন যে এটা তো আমরা সবাই জানি যে বর্তমান রাষ্ট্রপতিকে বিএনপি রাখবে না। ফর দ্য টাইম বিং তাকে এখনো পর্যন্ত রাখা হচ্ছে। তার পিছনে একটা অন্য কারণ হয়তো আছে। বিএনপি দেখাতে চাইছে যে আমরা পরমত সহিষ্ণুতা বিশ্বাসী বা আমরা অত অ্যাগ্রেসিভ নয়, এই রাষ্ট্রপতি আগের গভর্নমেন্টের মনোনীত, আমরা হুটহাট করে সরিয়ে দিচ্ছি না। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, তাহলে এত যদি এগুলো নাটক হয়ে থাকে, যদি যা কিছু হচ্ছে যদি নাটক হয়ে থাকে, আহ, অথবা যদি সত্যি ফোনে কথা বলে থাকেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে, এইগুলো অজুহাত হিসেবে কারণটি আসলে কি? আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছিলেন যে তিনি তো কোথাও কমিটেড নন বা এমন কোনো আইন নেই যে অমুকের সঙ্গে কথা বলা যাবে না। তারপরেও তো আদালত কর্তৃক তো আহ দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আদালতের দৃষ্টিতে তিনি পলাতক। তো সেই জায়গা থেকে তার সাথে কথা বলা কি বর্তমান রাষ্ট্রপতির ক্ষেত্রে কোনো ধরনের নৈতিকতা বা আইনি দিক ভায়োলেট করার মধ্যে পড়ে কিনা? না না, নট এট অল। আমি আপনাকে বলি একটা জিনিস, সেটা হলো যে আইসিটি তো আমি নিজে চ্যালেঞ্জ করেছি,
আগামী রোববারে আবার আছে সেটা। বুঝছি পয়েন্ট কি আদালত বলেছে যে ওনার সাথে কেউ কথা বলতে পারবে না, এরকম কিছু বলেছে, অবজারভেশন আছে? তা তো না, দের ইজ নাথিং লাইক দ্যাট, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে যে পলাতকের ব্যাপারে আমার আপত্তি আছে। আপত্তিটা হলো এই যে শেখ হাসিনা তো এখান থেকে বা নোয়িংলি পালায় নাই, বা শি হ্যাজ নট ভায়োলেটেড যে আমি আদালত কেউ ডাকলে আমি আদালতে যাব না, হাজির হব না, আমি একজন এক্সকন্ডার পালিয়ে আছি। নো, দ্যাটস নট দি সিচুয়েশন। আপনাদের কিন্তু ফ্যাকচুয়াল সিচুয়েশনটা সামনে রাখতে হবে। শেখ হাসিনা অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ওনাকে নিয়ে গিয়ে আমাদের সিকিউরিটি ফোর্সেস ইনক্লুডিং দি আর্মি চিফ, ওনারা মনে করেছেন যে ওনারা সিকিউরিটি দিতে পারবেন না ওনাকে দিতে, তখন তারা রিকোয়েস্ট করেছে। এবং উনি যখন গিয়েছেন এই C-130 যেটাতে উনি ফ্লাই করেছেন, এইখানে SSF এর লোকজন ছিল, আরো লোকজন ছিল, তারা নিয়ে গেছে। এবং দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা এই C-130 কে এসকর্ট করেছে ওদের দুইটা ফাইটার টু প্রোভাইড সিকিউরিটি। ইউ সি, উই শুড নট ফরগেট দিস থিংস। কোয়েশ্চেন ইজ আমরা ফ্যাকচুয়াল পজিশনে থেকে কাজ করি না কেন, মিথ্যাচারে আমরা যাই কেন? তা উনি ওইখানে গেছেন, উনাকে ওই হ্যান্ডম নাকি যে বেস আছে, বেসে এয়ারফোর্স বেসে, এয়ারপোর্ট, হ্যাঁ, জি ওইখানে গাজিয়াবাদের হিন্ডন এয়ারপোর্ট। জি ওইখানে রিসিভ করেছে এয়ারফোর্স বেস। ইটস নট এন অর্ডিনারি সিভিলিয়ান এয়ারপোর্ট, এয়ারফোর্স বেসে ওনাকে রিসিভ করেছে ইন্ডিয়ান ইউনিয়নের একজন মিনিস্টার লেভেলের লোক। রিসিভ করে দোয়েল পারহ্যাপস, ডোভেল পারহ্যাপস, রিসিভ করে ওনাকে নিয়ে গিয়ে ডোভাল। ওইখানে কিছুদিন, তারপরে সে বিন শিফটেড ফ্রম প্লেস টু প্লেস ফর আর সিকিউরিটি। এবং ওনাকে খুব ভালোভাবে রেখেছে তারা। উনি তো অ্যাসাইলাম চান না ইন্ডিয়ার কাছে, উনি তো রেফিউজি স্ট্যাটাস ওনার চান নাই। জি। এই এই আমার আমার যে আদালত, এই আদালত তো জানে যে উনি কোথায় আছেন, উনাকে এবসকন্ডার কিভাবে ডিক্লেয়ার করে। উনি যদি প্রসেস, যদি ফেয়ার ট্রায়াল করতে চাইতো, তাহলে উনাকে সামান্স, ওয়ারেন্টস, হোয়াটএভার এটা সার্ভ করা যেত থ্রু দি হাই কমিশন। কেন হাই কমিশন বলছি? হাই কমিশন তো বাংলাদেশ, হাই কমিশন ইজ মাই টেরিটরি, বাংলাদেশের টেরিটরি, এটা তো ইন্ডিয়ান না। সো এখন আপনি করেছেন, সেটা করেন নাই। আপনি এখানে বসে বসে অ্যাবসকন্ডার ডিক্লেয়ার করে দিলে অ্যাবসকন্ডার হবে? আপনি এখানে সার্ভ করতেন। ইউ শুড হ্যাভ ইউজ দি ফরেন অফিস অফ ইন্ডিয়া, যে এটা ভাই আসছে, ওনাকে সার্ভ করে। আপনি ওনার ট্রায়াল করতে পারতেন এমবেসিতে বসে। শি ইজ আ ভেরি হাই প্রোফাইল পার্সন, তো উনি তো জাদা লোক না, রাস্তার লোক না, হাই প্রোফাইল। 17 years she was প্রাইম মিনিস্টার এই দেশের। আপনি, উনি তো কোনো মুটল কাটিয়ে যান নাই, দেশ থেকে পালিয়ে যান নাই। তো আপনি এটা পারতেন না? পারতেন। আজকাল অনেক জায়গায় ট্রায়াল হয় এরকম, যে যখন থেকে এই টেকনোলজি এসেছে এরকম হয়। আমরা জেলখানার থেকে ট্রায়াল করি না? জি। আমরা এই দেশে ভার্চুয়ালি জেলখানার থেকেও তো ট্রাই করি, যদি মনে করি যে একে আনা যাবে না বা আনলে রিস্ক আছে বা হোয়াটএভার, আমরা ওইখানে ট্রায়াল করি না? অনেক ট্রায়াল হয়েছে। আমাদের এরশাদ সাহেবেরও ট্রায়াল জেলখানার থেকে না এনে কোর্টে ট্রায়াল করেছে। পসিবল, ইউ সি, দিস থিংস আর পসিবল। আপনি, উনি বাংলাদেশে আসতো, বাংলাদেশ মানে কি, বাংলাদেশ হাই কমিশন উইচ ইজ মাই টেরিটরি, ওইখানে উনি ওনার সিকিউরিটি নিয়ে আসতেন, বসতেন, আপনার যা প্রশ্ন করার, যা যে আপনি গিলটি কিনা এই আমি পড়ে শোনালাম, এগুলো তো করতে পারতেন। আপনি করেন নাই তো। টেকনোলজি ইজ অ্যাভেলেবল। সো এইসব ভাওতাবাজি যে উনি পলাতক আর এগুলি বাদ দিয়ে দেন, এগুলি বাদ দিয়ে দেন। ইন দিস টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড দিস ইজ অ্যাবসার্ডিটি, অ্যাবসলিউটলি অ্যাবসার্ডিটি। আর আমি তো এই আদালতটাকে আনকনস্টিটিউশনাল বলে আখ্যায়িত করে মামলাই করেছি। রাইট, আমরা জানি সেটি। আমার যেখানে প্রশ্ন ছিল যে তাহলে এত কিছু, মানে আমরা যেখানে সবাই জানি যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকে রাখবে না, তাহলে এইসব অজুহাত যদি এখনো গভর্নমেন্ট কিন্তু কোনো কিছু স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন উনি পদত্যাগ করবেন কি করবেন না আমরা এখনো জানি না, আমরা অফিসিয়ালি কিছু জানতে পারিনি, এটা পত্রিকায় আপনারা যেমন দেখছেন আমরাও তেমন দেখছি। অর্থাৎ গভর্নমেন্ট এখনো ফর্মাল কোনো বক্তব্য দেয়নি। সেই জায়গা থেকে আমি বলছি, যদি এগুলো হয়ে থাকে সত্যি সত্যি যে তিনি কথা বলেছেন সেটি গভর্নমেন্ট জেনেছে, সেই জায়গা থেকে চাপ দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে একটি, যে চাপ
মানে চাপ দেওয়ার জন্য এই অজুহাতগুলো দাঁড় করাতে হবে কেন, যদি সত্যি সত্যি এই বিষয়গুলো ঘটে থাকে? এখন তাকে বললে তিনি তো এমনিতেই রিজাইন করবেন, এবং রাষ্ট্রপতিও বলে দিয়েছিলেন, সেটি ডক্টর ইউনূস সরকার থাকতেই তিনি বলেছিলেন যে আমি অপমানিত বোধ করছি, আমি এখানে থাকতে চাই না। এবং বর্তমান বিএনপি সরকার আসার পরেও তিনি বলেছেন যে সরকার যখনই রিজাইন করবে, ইচ্ছা প্রকাশ করবে যে আমি পদত্যাগ করি, আমি সাথে সাথে রিজাইন করব। তাহলে এইসব এইসব নানান বিষয় আমাদের সামনে তো আনা হচ্ছে কেন? দেখেন, আমার কাছে একটি রিপোর্ট হচ্ছে যে উনি 21 জুলাই রাত্রে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা উনি উনি এইটা একটা রিপোর্ট আছে। হ্যাঁ, আর একটা রিপোর্ট হচ্ছে যে উনাকে বলা হয়েছে যে আপনি 25 তারিখের মধ্যে আপনি পদত্যাগ করবেন। আর আমাকে এই যে 21 তারিখের যে রিপোর্ট আছে, এটা একটা সিকিউরিটি ইস্যু থেকেই আমি জানতে পেরেছি যে এইটা হয়েছে। আমার রিটেন লিখিত ভাবে আমাকে মেসেজ তো দিয়েছে। ওটা অনেকেই পেয়েছে এবং আমিও পেয়েছি, মানে নানান ভাবে, হয়তো আপনিও পেয়েছেন যে মেসেজটি বা নানান ভাবে ছড়িয়েছে। কিন্তু আপনি কি পার্সোনালি এটি কনফার্মড যে তিনি করেছেন, যেহেতু আপনার অনেক সোর্স আছে বা আপনার অনেক ঘনিষ্ঠজন আছে? এখনো কনফার্ম না, হয়তো আচ্ছা কনফার্ম হবে। আমাকে একটা সোর্স বলেছিল যে আজকে আমাকে জানাবেন। ঠিক আছে, আচ্ছা এখনো আমি কিছু জানতে পারিনি, জানালে আমি I'll let you know. So but the fact is, you see, where there is a smoke there is a fire. তাহলে নিশ্চয়ই কিছু ঘটছে, আচ্ছা something is going on. সো ঠিক আছে, এটা তো ইটস নট উনি চলে গেলে অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের হাফিজউদ্দিন সাহেব হয়ে যাবেন। হাফিজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট হওয়ার পর ওরা যাকে নমিনেট করবে, পার্লামেন্ট উইল ইলেক্ট হিম অর হার। বাট এখন অনেক নাম শোনা যাচ্ছে, অ্যাটলিস্ট দুইটা নাম যেগুলি খুব সামনে আসছে, সেটা হলো আমি আমি নামের বিষয়ে আসছি। তার আগে আপনার কাছে প্রশ্ন, আপনি বলছেন এবং এটি আমরা সবাই জানি, লন্ডনে বসে যদি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেই থাকেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি, সেক্ষেত্রে মানে এটি তো বাংলাদেশ না যে কোনো গোয়েন্দা সংস্থা সেখান থেকে ট্র্যাক করেছে এটা। তাহলে ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে? যদি ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা এটি ট্র্যাক করে থাকে, রেকর্ড করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে বর্তমান সরকারকে নিয়ে অতি উৎসাহী, কিংবা বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু ঘটছে কিনা? ব্রিটিশ করবে না, এইগুলি ডিপ ফেক, এইগুলি ক্রিয়েট করেছে তারা, ক্রিয়েট করে। আচ্ছা আপনি তো আজকাল জানেন এইগুলি তো খুব সিম্পল জিনিস, কাকে কিভাবে দেখাবে না দেখাবে কি করবে, দে ক্যান অলওয়েজ ডু ইট। সো এটা ইটস এ ডিপ ফেক, এইগুলি নিয়ে আমি খুব একটা না। আর আমি তো আপনাকে বললামই, উনি যদি আলাপ করে থাকেন, হোয়াট ইজ দ্য রং? দের ইজ নো কোর্ট অর্ডার, দের ইজ নো ল যে আমি শেখ হাসিনার সাথে আলাপ করতে পারবো না, বা আমি আমার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারবো না, বা আমার প্রধানমন্ত্রী যখন লন্ডনে থাকতেন এখানে মুচলকে বন্ড দিয়ে চলে গেছেন, তো ওনার সাথে আমি আলাপ করতে পারবো না, উনি এরকম তো কোনো আইন টাইন নাই। সো ইউ ক্যান অলওয়েজ টক। হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে আমার ওই প্রশ্নটা উত্তর কি হবে? একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আপনি কি মনে করেন যে যদি ডিপ ফেক দিয়ে তৈরি করে থাকে এই ফোন কল রেকর্ডটা, বা এগুলো আমাদের সামনে জনসম্মুখে আস্তে আস্তে নানান ভাবে এজেন্সির মাধ্যমে হোক বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে হোক ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে একটা গসিপিং ক্রিয়েট করা হচ্ছে, এটা কেন? উনি তো এমনিতেই পদত্যাগ করতেন, হ্যাঁ, বলতো সরকার। তো উনি তো বলেছেনই, উনি তো বলেছেন আমাকে বলবেন আমি চলে যাব। হ্যাঁ এখন এইগুলি করা হচ্ছে, বুঝি, সরকার এবং এই ইন্টেলিজেন্স এজেন্সিসরা খুব আতঙ্কে আছে, বুঝছেন, সাংঘাতিক আতঙ্কে আছে। এই আতঙ্ক নিয়ে তারা এখন এইসব কাজ করছে যে কোনোভাবে যদি এইগুলি কি বিদায় দেওয়া যায়। বাট দিস উইল নট হেল্প, পান্না, দিস থিংস ডোন্ট হেল্প, বিকজ শেখ হাসিনা তো ওরকম একটি ব্যক্তি না। শেখ হাসিনা হ্যাজ বিন দ্য প্রাইম মিনিস্টার। এখন একটা ধরেন আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন যদি বিএনপি কে ভোট না দিত, তাহলে রেজাল্ট অন্য রেজাল্ট হতো। এখন তো অ্যানালিসিস এরকমও আসতেছে, বুঝি, যদি আওয়ামী লীগ ভোট না দিত, আওয়ামী লীগ তো দিয়েছে এদেরকে ভোট, কিন্তু এরা যদি এটা স্বীকার না করে, দেখেন অনেক কথা, এখন তো অনেক কথা আসছে। আপনি জানেন আমি বলেছি যে জুলাই অগস্টকে আমি মানি না। কেন মানি না? যদিও আমি তখন এটা চাচ্ছিলাম, শেখ হাসিনা শুনবো, কিন্তু কেন মানি না? বিকজ যদি এইটা আমাদের দেশের হোম গ্রোন হতো আমি মানতাম,
কিন্তু এটা তো একটা কনস্পিরেসির মাধ্যমে হয়েছে, একটা সিরিয়াস কনস্পিরেসি, যেখানে টাকা খরচ করা হয়েছে, যেখানে আমেরিকানরা ইনভলভ, এখনো আমেরিকানরা যেসব কাজ করছে। এখানে এই যে এপিডেমিওলজিস্ট গুলি যেগুলি ঢাকায় এসেছে, 4-5 জন এক্সপার্ট এপিডেমিওলজিস্ট, এই যে দেখিয়ে নিয়ে এই ওয়েস্টিনে আপনারা তারা উঠেছে, ওর মধ্যে 2-1 জন চলে গেছে, এক মহিলা এখনো বোধহয় আছে, ইফ শি হ্যাজ নট গন। সো এই জিনিসগুলি তারা এখনো করছে, এখনো আপনার এদের সাথে দেখা করছে, ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার এই হাসনাত টাসনাত সার্জিসের সাথে দেখা সাক্ষাৎ করছে। সো সামথিং ইজ গোয়িং অন। আমি এই জন্যই বলি যে তারেক সাহেব আর বিএনপি, ইউজ ইউর ইন্টেলিজেন্স, ফর গড সেক বুঝেন, তাহলে হয়তো আপনার বিরুদ্ধেও হয়তো এখন কনস্পিরেসি চলছে। ইউ জাস্ট নেভার নো। হয়তো এখানে একটা থার্ড ফোর্সকে আনার জন্য হয়তো চেষ্টা চলছে। লোকজন নাকি আমি শুনেছি স্বপ্নও দেখছে। না, স্বপ্ন তো দেখছি, দেখো আপনি যেটা বলছেন সেরকম আমরাও নানান ধরনের বাতাস থেকে গন্ধ পাচ্ছি যে থার্ড ফোর্থ কাউকে আনার চেষ্টা করা হচ্ছে এবং তারাই সম্ভবত খুব শীঘ্রই আসবে, শোনা যাচ্ছে যেটি। আহ না, এখন আসি যে লোকজন নাকি স্বপ্নেও দেখেছে, লোকজন নাকি আচ্ছা, স্বপ্নে দেখছে যে অমুক ব্যক্তি রাষ্ট্রপতি হয়ে গেছে, অমুক ব্যক্তি প্রাইম মিনিস্টার, এইগুলি এখন লোকজন স্বপ্নতেও দেখছে নাকি। না, আমি এখন থার্ড ফোর্স আনার জন্য যদি কেউ চেষ্টা করে থাকে এবং আপনি যে জুলাই আগস্টের কথা বললেন তার পেছনে যে মার্কিন ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট যদি এখনো অব্যাহত থাকে ইমপ্লিমেন্ট করার, তাহলে তো স্বপ্ন দেখতে সমস্যা কোথায়? স্বপ্ন তো অনেকে দেখতেই পারে। you see why I am saying this, because সার্জিও গোর আসতেছে 2-1 দিনে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এখানে এখন সার্জিও গোর যে আছে, হি ইজ নট অনলি দি অ্যাম্বাসেডর ফর ইন্ডিয়া, সে কিন্তু স্পেশাল এনভয় ফর মিডল ইস্ট এন্ড সেন্ট্রাল এশিয়ান, রাইট। খুব বড় ক্যাপ হিজ ওয়েরিং। তো এই যে আসতেছে, এই যে আয়শা এইখানে কি ঘটাবে, কি কথা বলবে কার সাথে, উই ডোন্ট নো। ওদিকে আমাদের আমেরিকান এজেন্ট খলিলুর রহমান ম্যানিলাতে না কোথায় গেছে, ওইখানে সে লোকজনের সাথে কথা বলছে, ওর মধ্যে আবার রাশিয়ানদের সাথেও সে কথা বলেছে। হোয়াট ইজ হি টকিং, হোয়াট ইজ হি ডুইং, আই ডোন্ট নো। সে আবার হয়তো এই সরকারের বিরুদ্ধেও তো কনস্পিরেসি করতে পারে, বিকজ ওই লোকটাই এরকম। দিস গভর্নমেন্ট মাস্ট বি ভেরি কেয়ারফুল। এই জন্য এই গভর্নমেন্টকে 2টা কাজ করা উচিত হয়নি। এক হলো ল মিনিস্টার, সিন্স হি ওয়াজ দি অ্যাটর্নি জেনারেল, উনাকে ক্যাবিনেটে নেওয়া উচিত হয় নাই। আর একটা খলিলুর রহমান, যিনি ওই আমেরিকান চুক্তি করে আপনাদেরকে ভাষায় দিয়ে আসছে। You see, we are the আপনি problem. নসিমুল গনি সাহেবের কথা বলছেন যে ক্যাবিনেটে, মানে ক্যাবিনেট সচিব করা হয়নি নাকি অন্য কার কথা? এটা শোনা যাচ্ছে বিভিন্ন সোর্সেস থেকে, there are some sources which are very strong, যে উনাকে হয়তো রাষ্ট্রপতি করবেন। আর একটা সোর্স বলেছে বর্তমানে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন টু দ্য প্রাইম মিনিস্টার, আবু উনিও সাত্তার। হতে পারেন। এইগুলি কানে আসতেছে, কিন্তু আমার এখন কথা হচ্ছে এখন কিন্তু কোনো পলিটিক্যাল লিডারের নাম কানে আসতেছে না। রাইট। না, মেজর হাফিজ সাহেবের কথা আসছে, উনি হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন বা তিনি রাষ্ট্রপতি মানে পূর্ণ মেয়াদের জন্য রাষ্ট্রপতি হতে পারেন, এরকম শোনা যাচ্ছে। আমরা যদি এই যে বর্তমান যে 2 সচিব মিস্টার আব্দুল সাত্তার এবং নাসিরুল গনি, তাদের কথা যদি বিবেচনায় নিয়ে আসি, এটি কিভাবে সম্ভব? তারা তো রানিং সেক্রেটারি এবং আহ এটি এটি প্রেসিডেন্সিয়াল পদটা কি লাভজনক পদ নয়? না না, রানিং সেক্রেটারি না, আই থিঙ্ক দে আর অন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট, চুক্তিভিত্তিক নিয়োগ, চুক্তিভিত্তিক করতো। কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে, দিস নো প্রবলেম। আচ্ছা, কন্ট্রাক্ট ক্যান্সেল করে তারা তারা লাভজনক পদে আসতে পারে? ওইখানে আবার একটা বাধা ছিল, এখন আছে কিনা আমি জানি না, যে কয়েক বছর পর্যন্ত তারা পারবে না, এরকম একটা আইন ছিল। আই হ্যাভ নট রিভিউড ইট। ধরে নিলাম কোনো বাধা নেই আইনগত ভাবে, কিন্তু নৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে এটা কি একটু এটা কি বলা যায়, এটাকে একটু মিস্ট্রিয়াস মনে হয় না? যে বিএনপির মতো এরকম একটি দলে এত বেশি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও, বা যদি আমলাদের মধ্যেও ধরি, সাবেক কোনো আমলা, ডার্ক সাইডে ভালো আমলা তারাও তো আছেন, তো তাদের বাদ রেখে এখন নাসিমুল গনি সাহেবের কথা আসছে, যাকে নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে, অথবা আব্দুল সাত্তার, আরেকজনের নাম শোনা যাচ্ছে যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে এরই মধ্যে যার নাম ঘোষণা করা হয়েছে, মিস আইরিন খান। হ্যাঁ, তার কথাও শোনা যাচ্ছে। আসলে এই পদটি নিয়ে কেন, মানে এগুলো কি ইচ্ছাকৃতভাবে মার্কেটে ছড়ানো হচ্ছে, গুঞ্জনগুলো তৈরি করা হচ্ছে,
নাকি আসলে কিছু ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? তাই না, এইগুলি করে হয়তো একটা চমকও আসতে পারে, একটা চমকও তো আসতে পারে। চমকটা তো হতে পারে, আপনার নাম যদি চলে আসতো তো আমরা চমকিত হতাম। হ্যাঁ, আমার নাম তো আসবে না, বাট এরকম আমার মতনই কারোর নাম চলে আসতে আচ্ছা পারে, চমক হতে আচ্ছা, পারে। না, ঠিক আছে, আমি পান করছিলাম। এখন বিষয় হচ্ছে যে আসলে এইগুলো এত গুঞ্জন ছড়ানো হচ্ছে কেন, মানে আপনার কি মনে হয়? এটা হচ্ছে আপনার এসেস করার জন্য, পাবলিক রিয়াকশন এসেস করার জন্য। আচ্ছা, তো সেটা কি খুব দরকার, খুব বেশি দরকার ছিল? ইন্টেলিজেন্স এজেন্সিজ এগুলি ইয়ে করে পাবলিক ইয়েটা এসেস করে যে কি অবস্থা চলছে, এর ব্যাপারে জনগণ কি বলে, ওর ব্যাপারে কি বলে, এরকম একটা এসেস করছে। আরেকটা বিষয় জানতে পাচ্ছি আর কি, বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ যদি করেও থাকেন, মানে এই 25শে এপ্রিলের মধ্যে বা ভেরি সুন, মানে এটা কি বলে ইমিডিয়েটলি যদি করেও থাকেন, সেক্ষেত্রে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে একই সঙ্গে পরপরই, আহ এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আমার মনে হয় না যে এটা করবে। ওরা হয়তো এখানে আহ, আহ, হয়তো রাখবে না, না রাখাটাই ইজ বেটার। উনি যদি বাইরে চলে যান ওনার জন্য ভালো এবং দেশের জন্য ভালো হবে, নাহলে একটা অনেক ধরনের কথা হবে, অনেক ধরনের কনফ্লিক্টস হবে, অনেক ধরনের তথ্য হবে। তো ওরা এইটা করবে না হয়তো। আমার মনে হয় দে উইল লেট হিম গো। উনি যেখানে যেতে চান সেখানে চলে যাবেন। এমনও হতে পারে দ্যাট ওনাকে বললো যে ঠিক আছে আপনি আপনার ইয়েটা দিয়ে যান, আপনি দেশের বাইরে চলে গেলে তখন আমরা এটা অ্যানাউন্স করবো দ্যাট ইউ হ্যাভ রিজাইন। এটাও হতে পারে, এটা আপনার কি গভর্নমেন্টের। মনে হয় যে এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আহ পুরো বিশেষ অদৃশ্য শক্তির খেলা চলছে? যেমন ডক্টর খলিল যেভাবে বসেছেন, আপনি সবসময় এই এই বিষয়টিকে মেনশন করেন, ঠিক একইভাবে হ্যাঁ, এই হ্যাঁ, রাষ্ট্রপতি। হ্যাঁ, হ্যাঁ, তা তো চলতেই পারে। আমাদের আহ, আমাদের আর একটা দেশ যার পার্ট ছিলাম আমরা, তাদেরও একটা এখানে ইন্ধন থাকতে পারে, অসুবিধার তো কিছু নেই, ইন্ধন অফকোর্স থাকতে পারে। ভারতের নতুন ককরোচ পার্টির আক্রমণ থেকে মোদী সরকার বা ভারত রাষ্ট্র কি নিরাপদ? এই বিষয়ে বাংলাদেশের টেলিভিশনে যত টক শো হচ্ছে এগুলোকে আপনারা গার্বেজ হিসাবে নিক্ষেপ করতে পারেন। বাংলাদেশের মিডিয়া তো বলতে এখন আর কিছু নাই 2024-এর জঙ্গি উত্থানের পর। ফলে যা কিছুই তারা বলে, যত জ্ঞানী গুণী আসুক না কেন, ওরা আসলে জামাতের যেটা লাভ হবে সেই কথাটা বলে, এবং সাথে যদি বিএনপির কিছু লাভ হয়। আবার আওয়ামী লীগের হয়ে যারা এসব বক্তৃতা বিবৃতি দেয়, ওদেরও আসলে ওই জ্ঞানের গভীরতা অতটুকু নাই যে এই বিষয়গুলোকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে। আর একটা দলীয় প্রিজম তো সব জায়গায় থাকে। ককরোচ পার্টির এই আন্দোলন শুরু হওয়ার পর আমরা যেটা দেখলাম যে বাংলাদেশে 2024-এ যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে তারা এটার সাথে চরমভাবে একাত্মতা ঘোষণা করেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক, ছেলেটা বাংলা বলতে পারে না, দেখলাম যে টনটনে ইংরেজি বলে, যে ওই যে এই হোচিমিন নামে একটা তৃতীয় লিঙ্গ যে সহযোগিতা করেছিল 2024-এর জঙ্গি উত্থানে, যে নাকি আওয়ামী লীগ সরকারকে দিয়ে শরীফার গল্প লিখিয়ে সে এই তাদের এই চক্রান্তের অংশ হয়ে, চিন্তা করেন একটা মানুষ যাকে তারা কেটে ফেলবে, যার গর্দান, সেই হোচিমিন, সেও কিন্তু এই জঙ্গি সন্ত্রাসী আন্দোলনে অংশ হয়েছিল। পরে দেখা গেল যে 2024-এর জঙ্গি উত্থানে সে একটা লাল বদর হয়েছে। লাল বদরদের এই ব্যাপক সমর্থন দেখে এটা বোঝা যায় যে ভারতের যে ককরোচ আন্দোলন, এইটা আসলে ওরা উৎসাহিত হয়েছে মোদী সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই যেটা বাংলাদেশ এবং নেপালে যারা যে সার্থকতা পেয়েছিল সেখান থেকে। কিন্তু আবার ভারত রাষ্ট্র কর্তৃপক্ষ কিংবা ভারতের যারা মোদী সরকারের পক্ষে যারা কথাবার্তা বলেন, তারা এটাকে অত্যন্ত ক্ষুদ্র জিনিস হিসাবে দেখছেন, তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় থেকে দেখছেন। এখন কথা হলো যে ককরোচ নামটা কোথা থেকে এসেছে। ককরোচ নামটা এসেছে যে এক বিচারপতি নাকি এদের ককরোচ ডেকেছে, সেজন্য তারা পার্টিরই নাম ককরোচ দিয়ে দিয়েছে। এখন ছাত্রদের কি আসলে কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ককরোচ বলতে পারে?
আমি মনে করি পারে না। যদি সে আমাদের দেশে যে রকম জামাত, বিএনপির কথা বলবো না, জামাত, শিবির, এইভাবে যে গুপ্ত সন্ত্রাসীরা আছে, এদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার ডাকা কিন্তু যথেষ্ট আপনার বৈধ ছিল। দেখেন ওইখান থেকে কিন্তু এসে এদেরকে রাজাকার ডেকেছে, তারা রাজাকার রাজাকার চিৎকার করে জঙ্গি উত্থান করে সরকারের পতন ঘটিয়ে ফেলেছে। ওদেরকে কেউ ককরোচ ডেকেছে, ওরা ককরোচ দল গঠন করে ফেলেছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে 2024-এর জঙ্গিদের, বাংলাদেশের জঙ্গিদের যে বিজয় তারা দেখেছে, সাকসেস দেখেছে, বিজয় তো বলবো না, সাফল্য, সেখান থেকে কিন্তু এই ককরোচের দল কিন্তু অনুপ্রাণিত হয়েছে। এখন শেখ হাসিনা যখন ওদেরকে রাজাকার বললেন, তখন জিনিসটা কেন এইভাবে স্পার্ক করলো এই জন্য যে শেখ হাসিনা সরকার 15 বছর বা 16 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও রাজাকারের বিষয়টা বাংলাদেশের মানুষকে আসলে তারা বোঝাতে পারেননি। আপনারা যদি খেয়াল করেন যে এই 14-15 বছরেই কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনাকে চেতনাবাজি বলে এই 14-15 বছরেই এইটার সর্বনাশ করেছে, এবং একেবারে লজ্জাজনক একটা ফ্রেজে ওরা পরিণত করে ফেলেছিল যারা 2024-এর জঙ্গি উত্থান সংগঠিত করেছে। কিন্তু সরকার তো, রাজনৈতিক সরকার তো, এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, চেতনা মানেই চেতনাবাজি, চেতনাবাজি মানেই হলো আওয়ামী লীগের গুম খুনকে লুক্কায়িত করা, চেতনা মানেই হলো যে বাকশাল কায়েম করা, চেতনা মানেই হলো ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দেয়া, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা মানেই হলো হিন্দু কাফের মুশরিক এগুলা হয়ে যাওয়া। এই জিনিসগুলো দাঁড় করিয়েছে না মানুষের ভেতরে। কিন্তু আওয়ামী লীগের সরকার তো দক্ষতার সাথে এটা মোকাবেলা করেনি, এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে এগুলোকে তারা এখনো গুরুত্বপূর্ণ মনে করছে, সেই রকম কোনো প্রমাণ কিন্তু আমাদের হাতে নাই। যেহেতু শেখ হাসিনার সরকার এত চাতুর্যের একটা মুক্তিযুদ্ধের যে আমাদের একটা সর্বজনীন যে স্বপ্ন বলুন, মূল্যবোধ বলুন, সেটাকে যে রাজাকাররা ধ্বংস করে দিল তাদেরই চোখের আড়াল দিয়ে আমাদের রাজনৈতিক সরকার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপৃত ছিলেন, কিন্তু এই জিনিসটাকে তারা হয় গুরুত্ব দেননি, বা এটার গুরুত্ব বোঝার মতো দক্ষতা তাদের মধ্যে ছিল না। ফলে যে সময় তিনি রাজাকারদের রাজাকার বলে গালি দিলেন, রাজাকারদের তৈরি করা যে বিশাল সমাজ তারা একসাথে খেপে গেল যে না, শেখ হাসিনা এদেরকে রাজাকার বলছে, রাজাকার মানে, তখন আসলে ইয়েটা হয়েছে। কিন্তু যদি শেখ হাসিনার আওয়ামী লীগ দল কিংবা তারা যদি সাফল্যের সাথে রাজাকার শব্দটাকে প্রতিষ্ঠিত করতে পারতেন, যখন শাহবাগী চেতনাবাজি বলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে হাস্যকর করা হচ্ছে, তার বিরুদ্ধে যদি শেখ হাসিনার সরকার সত্যিকারের যথাযথ ব্যবস্থা নিতে পারতেন, তাহলে কিন্তু বাংলাদেশে তো রাজাকারই থাকে না। আসলে রাজাকার বলে আবার ফিরে আসা, সেইটা তো অনেক পরের ব্যাপার। কিন্তু আমরা দেখলাম যে রাজাকার বলার পরেই দেখলাম যে এদের সাহস এবং উদ্ধৃত্ত এবং বেয়াদবি যাই বলুন না কেন সবকিছু বেড়ে গেছে, এবং কিছু মানুষকে তারা রাস্তায়ও নামিয়ে ফেলতে পেরেছে। কিন্তু ভারতে কি সেরকম রাজাকার শ্রেণী আছে? যদি রাজাকার শ্রেণী ভারতে থেকে থাকে তাহলে ভারত রাষ্ট্রের তো এটা একটা বড় ব্যর্থতা। আর যদি রাজাকার শ্রেণী না থাকে, তাহলে ছাত্ররা যদি রাস্তায় জড়ো হয়, তাদেরকে ককরোচ ডাকা তো আসলে যায় না। এখন ককরোচ যদি ডেকে ফেলে, সেটা ভুল স্বীকার করে সেটা ভারত সরকার তো এটার ব্যবস্থা করছে, আমরা কিন্তু সেটাও দেখিনি। এখন এই ককরোচরা জড়িত হয়েছে, এবং সেটা ব্যাপকভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শ্রেণী, এমনকি বাংলাদেশের এখন মিডিয়াহীন যে জগৎটা আছে, মিডিয়া নামে আসলে মিডিয়া আছে, এখানে মিডিয়াহীনতা চলছে আর কি, তারা বেজায় খুশি, এবং তারা কিন্তু মোদী সরকারের অলরেডি পতনই ঘটিয়ে ফেলেছে। কিন্তু মোদী সরকার আসলে এই পর্যায়ে পড়বে না, কিন্তু মোদী সরকার যে এই বিপদ থেকে তারা রক্ষা পাবে, এইটাও কিন্তু তাদের অত সহজভাবে ভেবে নেওয়ার আসলে কোনো কারণ নাই। আমরা দেখেছি যে এই আন্দোলনে বাংলাদেশেও যেমন হয়েছিল, বাঁধন টাধন এরা নেমে গিয়েছিল, ভারতেও কিন্তু কিছু পাকিস্তানপন্থী মুসলমান এই আন্দোলনে নেমে গেছে। তার একটা হলো কি, শাবানা আজমি বা তার হাজবেন্ড, এরা কিন্তু মনে প্রাণে পাকিস্তানি রয়ে গেছে, যদিও এরা ভারতীয়, কিন্তু এদের মধ্যে আসলে পাকিস্তান প্রীতি এত বেশি যে ভারত রাষ্ট্র এদের এত দিল। চিন্তা করুন তো, শাবানা আজমি যদি পাকিস্তানে চলে যেত বা পাকিস্তানের নায়িকা হতো, সে বড় জোরই যে বাংলাদেশে একটা নায়িকা আছে শবনম, তত বড় হতো, এর থেকে বড় কি হতে পারতো?
আর এই যে তার হাজব্যান্ড কি নাম, এই যে যে খুব বড় কবি এবং গীতিকার হিসাবে খুব ভালো, আফরিন আফরিন গান লিখেছে, সেই সেই ভদ্রলোক কি হতো, পাকিস্তানের কয়টা কবিকে কে চেনে? চেনে না তো কেউ। উপরন্তু দেখবেন যে পাকিস্তান রাষ্ট্রের নাচ গান বা গান বাদ্য করে যারা বিখ্যাত হয়েছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে ভারতের যে বোম্বাই ইন্ডাস্ট্রি আছে, বড় মিউজিক মুভি ইন্ডাস্ট্রি, সেটারই পৃষ্ঠপোষকতায় বড় হয়েছে। ভারতীয় প্রচার প্রচারণা না থাকলে কিংবা ভারতে তাদের যথেষ্ট ভোক্তা শ্রেণী না থাকলে কিন্তু মেহেদী হাসান যে বিখ্যাত, আমি মনে করি উপমহাদেশের সবচেয়ে বড় শিল্পীদের একজন, তিনি মেহেদী হাসান কিন্তু হতে পারতেন না। যদিও তিনি পাকিস্তানি, অর্থাৎ তারাও আবার একসময় ভারতীয় ছিল, সেই কাহিনীতে যাওয়ার দরকার নেই। অর্থাৎ মেহেদী হাসান, গুলাম আলী, নূরজাহান, এই যে বড় বড় গায়ক গায়িকা কয়েকজন, খুব বেশি কিন্তু নাই ওদের। হ্যাঁ, একটা জঙ্গি অধ্যুষিত দেশে তিনটা থাকাও কিন্তু অনেক বড় ব্যাপার। বাংলাদেশে তো তিনটাও নাই, একটাও নাই। ফলে এরাও কিন্তু কোনো না কোনো ভাবে ভারতের পৃষ্ঠপোষকতা কিন্তু বড় শিল্পী হয়েছে। এই যে আমরা দেখেছি আদনান সামি, কিংবা ওই যে নুসরাত ফতে আলী বা নুসরাত ফতে আলীর যে ভাতিজা রাহাত ফতে আলী খান, এরা কিন্তু ভারত রাষ্ট্র ওদের বিকাশ ঘটিয়েছে। এই কৃতজ্ঞতা কিন্তু ওই শাবানা আজমি, ওর হাজবেন্ডের নামে এই মুহূর্তে মনে আসছে না, সে যে আফরিন আফরিন গান লিখেছে, হ্যাঁ, জাভেদ আক্তার, ওদের কিন্তু ওই চেতনাটুকু নাই। এরা কিন্তু ওই ককরোচ পার্টিতে চলে গেছে, ভেবেছে যে মোদী সরকার পড়ে যাবে আর রাষ্ট্রটা রাতারাতি পাকিস্তান হয়ে যাবে। চিন্তার দৌড় কতটুকু দেখেন। কিন্তু তারপরও কি ভারত রাষ্ট্র আসলে এই ধরনের ককরোচ আন্দোলন বা কোনো ধরনের বড় আন্দোলনের যদি ষড়যন্ত্রমূলক হয় সেটা থামানোর কি শক্তি কি ভারত রাষ্ট্র রাখে, মোদী সরকার রাখে? এখানে আসলে মোদী সরকার এবং ভারত রাষ্ট্রের কিন্তু চিন্তা করা দরকার। একটা জিনিস খেয়াল করবেন যে এটা ভারত রাষ্ট্রেরও দুর্ভাগ্য, যে আমাদের সবারই দুর্ভাগ্য এই উপমহাদেশে ভারতীয় মুসলমানগুলোও কিন্তু পাকিস্তানকে অত্যন্ত ভালোবাসে। তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা কিন্তু ভারতকে ভালোবাসে না। এই যে ধরেন শাহরুখ খান টান এত ওদেরকে দিয়েছে, মনে প্রাণে যে ওরা কি চায়, আমির খান, এরা যে মনে প্রাণে কি চায়, বিলিয়নিয়ার হয়ে গেছে এক একজন বোম্বাই মুভি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে। এরা সত্যিকারের মনে প্রাণে কি চায় আমরা কিন্তু জানি না। এদের মধ্যে হয়তো শাহরুখ খান একটু বেটার ভারতীয়, আমির খান কম ভারতীয়, কিন্তু এগুলো নিয়ে বিতর্ক আছে কিন্তু। অর্থাৎ এই লোকগুলা কিন্তু সেই কূপমণ্ডুক মুসলমানই রয়ে গেছে, এরা পাকিস্তানি স্বপ্ন দেখে। আর ভারত ওদের ভালো লাগে না, ভারতে আয় রোজগার করতে ভালো লাগে, কিন্তু ভারত যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলেছে সেটা তাদের পছন্দ নয় মোটা দাগে। আর ভারতের এই মুসলমানদের এই যে এখন দেখেন, এটাও ঠিক যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কি মুসলমানদের এই যে অন্ধত্ব সেটা কি ডিল করা যায়? আমরা তো দেখি যে আমেরিকানরাও এটা ডিল করতে পারে না, ফ্রান্সও ডিল করতে পারে না, পশ্চিমা শক্তিগুলো তো এটাকে মোকাবেলা করতে পারে না। তারা করে কি, কেউ যদি কোথাও একটা বোমা ফাটায় কিংবা গুলি করে কয়েকজনকে মেরে ফেলে, ওরা ঠিক প্রতিক্রিয়া হিসাবে ওই জঙ্গিদের 200, 400, 10 জন 20 জনকে মেরে ফেলে। এছাড়া তো জঙ্গিবাদের এই যে সারা বিশ্বের যে একটা সবচেয়ে বড় বিপদ, এই জঙ্গিবাদ, যেটা আসলে 2024-এর বাংলাদেশ রাষ্ট্র দখল করেছে, এটা তো আমেরিকার জন্য বিপদ। কিন্তু আমেরিকা কি এটাকে ঠিক দক্ষতার সাথে মোকাবেলা করে বা সত্যিকার অর্থে প্রজ্ঞার সাথে মোকাবেলা করে? আমরা কিন্তু দেখি না। আমরা উপরন্তু দেখলাম যে আমেরিকা এদের সাথে গিয়ে কিন্তু আবার সখ্য করে। এই যে আজকেই দেখলাম, আজকে না কালকে, আমেরিকার রাষ্ট্রদূত এই জঙ্গিগুলা যেটা এনসিপি পার্টি করেছে তাদের সাথে মিটিং করছে। অর্থাৎ আমেরিকা রাষ্ট্র তার প্রজ্ঞা হারিয়েছে। একই সমস্যা কিন্তু ভারতেরও। গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে ইসলামিক জঙ্গিবাদকে মোকাবেলা করা কঠিন। ইসলামিক জঙ্গিবাদকে যারা সবচেয়ে ভালো মোকাবেলা করেছে সেটা হলো আপনার চীন এবং রাশিয়া। চীনের কথা ধরুন, চীন তো ইসলামিক জঙ্গিবাদকে আপনার মানসিক রোগ ঘোষণা দিয়েছে না? এখন ভারত, আমেরিকা কিংবা কানাডা কিংবা বাংলাদেশের আমাদের আওয়ামী লীগ সরকার, এরা ভাবে যে জঙ্গিবাদকে যদি মানসিক রোগ হিসাবে আমরা ঘোষণা দেই,
আম, তাহলে আমাদের সরকার পড়ে যাবে, মানুষ আমাদেরকে অপছন্দ করবে। আবার আওয়ামী লীগের জন্য এটা বেশি কঠিন, কারণ আওয়ামী লীগ তো বড় অংশে নিজেই কিন্তু এই মানসিক রোগে আক্রান্ত। কিন্তু দেখেন চীন কিন্তু সহজেই এই মানসিক রোগ বলেই কিন্তু এটাকে দমন করে ফেলেছে। এখন চীনের সার্থকতাটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগও যদি জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দেয় বাংলাদেশে বসেই, কিন্তু যে সেটা যদি বুদ্ধি এবং প্রজ্ঞার সাথে মোকাবেলা করে, আওয়ামী লীগ সরকারের কোনো বিপদ তো হবেই না, উপরন্তু তারা অনেক দিন ক্ষমতায় থাকতে পারবে। কিভাবে দেখেন, শুধু প্রশ্নগুলা দেখেন। আমি হয়তো এই 15, 20, 25 মিনিটের ভিডিওতে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে সূত্রগুলা ধরিয়ে দিতে পারবো। বুঝিয়ে বলতে হলে দীর্ঘ সময় লাগবে, ধীরে ধীরে কথা বলতে হবে, ধীরে ধীরে চিন্তা করতে হবে। ততক্ষণে তো আপনারা সবাই আমার বক্তৃতা ছেড়ে পালিয়ে যাবেন, বন্ধ করে দিবেন ইউটিউব, আমি কথা বলারই আগ্রহ পাবো না। কিন্তু সূত্রটা দেখেন, এই যে চীন যে তারা তো ইসলামকেই আসলে মানসিক রোগ হিসাবে ঘোষণা মানে ধরে নিয়েছে, সেইভাবে সেটাকে ট্রিট করে। আমি ইসলাম ধর্মের দিকে গেলাম না, আমি জঙ্গিবাদকে ধরলাম। এই যে জঙ্গিবাদকে যে চীন মানসিক রোগ ঘোষণা দিয়ে এটাকে সঠিক ওষুধটা দিচ্ছে, তাতে সারা বিশ্বের মুসলমানরা যদি জঙ্গিবাদের প্রতি তাদের আচরণটা বা কমিটমেন্টটা যদি সৎ হতো, সারা বিশ্বের 200 কোটি মুসলমান চীনকে বয়কট করার কথা ছিল না। আফটার অল সেখানে কিন্তু একটা মানে জঙ্গিবাদ আর ইসলাম ধর্মের তো পার্থক্য করা খুব কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। সেটা কি হয়েছে? চীন যদি জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দিয়ে হজম করতে পারে, আপনার প্রজ্ঞা থাকলে আপনি বাংলাদেশেও জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দিয়ে হজম করতে পারবেন। ভারত রাষ্ট্র জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দিয়ে হজম না, শুধু অনেক উপকার করতে পারবে। এইখানে এই প্রজ্ঞাটার অভাব, এখানে হলো আসলে চিন্তার অভাব। আমরা যেটা দেখেছি যে দেখেন, চিন্তাতে কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সীমাবদ্ধ একটা রাষ্ট্র। এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি যেগুলো এসছে না, এগুলো তো শিশু কিশোর তরুণদের মগজকে আরো ধ্বংস করে দিয়েছে। আমরা যে বাংলাদেশের জেএনজির এত প্রশংসা শুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে, কিন্তু এদের তো আসলে মগজ অলরেডি নানান কারণে এদের ধ্বংস হয়ে গেছে। এই শ্রেণীটা এরা সহজে জঙ্গিবাদটাকে কেন গ্রহণ করছে? ওটা অত্যন্ত সহজ। যেমন আপনার প্রেম করা, একটা দীর্ঘমেয়াদী রিলেশনশিপ গড়ে তোলা যেমন অনেক কঠিন, আবার দেখবেন পর্নোগ্রাফিতে আপনি আসক্ত হয়ে যান, সেটা অনেক সহজ। এই সহজটাই হলো এআই এবং আপনার এই যে যা বর্তমানে ইন্টারনেট যুগটা নিয়ে এসছে আর কি। ফলে বাংলাদেশের এই জেএনজিকে আপনার সম্মান করার কোনো কারণ নাই। আপনাকে বুঝতে হবে যে ওরা নির্বুদ্ধিতার সামিল, এবং ওদেরকে বুদ্ধিমান বানানোর জন্য আমাদের কোনো আসলে কোনো ধরনের আপনার ব্যবস্থা নাই। রাষ্ট্রে রাজনীতিবিদদের মধ্যে ব্যবস্থা নাই, রাষ্ট্রে আপনার কি বলে আপনার গার্ডিয়ান শ্রেণীর মধ্যে নাই। আমি 2-3 দিন আগে একটা ভিডিওতে দেখলাম, একটা বাপ একটা শিক্ষিকাকে মারার জন্য অলমোস্ট যে মানে তার সন্তানকে মেরেছে। আবার শিক্ষিকাও কেন সন্তানকে মারবে? আমরা তো জানি যে সভ্যতা বলে যে কেউ কাউকে মারবে না, ছাত্রছাত্রীকেও মারবে না। ও শিক্ষিকাও কিন্তু জঙ্গি, ও দিয়েছে জঙ্গি ধারণা থেকে বাচ্চাটাকে দিছে মার। বাচ্চার বাপ হলো ডাবল জঙ্গি, সে এসে শিক্ষিকাকে মেরে ফেলতে চায়। বুঝতে পেরেছেন কোন ধরনের উন্মাদনার দিকে সমাজটা ধাবিত হচ্ছে? যাই হোক, এই যে আবার বলি কথাটা, চীন যদি জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দিয়ে সেইভাবে এটাকে হজম করতে পারে, সেইভাবে এটাকে দমন করতে পারে, বাংলাদেশের আওয়ামী লীগও পারবে, ভারতের মোদী সরকারও পারবে, কংগ্রেস সরকারও পারবে। পারে না কেন? কারণ হলো মোদী সরকার বলুন আর আওয়ামী লীগ বলুন, এই লোকগুলা তো আমাদের সমাজেরই অংশ। তাদের চিন্তা ভাবনার দৌড়, তাদের দক্ষতার দৌড়, তাদের প্রজ্ঞার দৌড় কিন্তু যে খুব বেশি, এইটা ভাবার আসলে কোনো কারণ নেই। আবার এরা প্রজ্ঞাবান মানুষের কথা শুনবে না বলে তারা যদি দাঁত মুখ খিচে বসে থাকে, সেটা তো আসলে রাষ্ট্রের জন্য অনেক বেশি দুঃখের কারণ। আমরা যদি ভারতের অংশটা চিন্তা করি, দেখেন ভারতে এই যে আমি কিন্তু এর মধ্যে আমার কথাবার্তা অলরেডি চলে এসেছে যে মুসলমানরা কিভাবে ভারতের জন্য বড় ধরনের একটা বিপদ। কারণ হলো এরা সে গণতান্ত্রিক মন মানসিকতায় ভারতের ওটার সুযোগ গ্রহণ করে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে, কিন্তু তারা মনে মনে পাকিস্তানকে ভালোবাসে। তো এটা তো ভারত রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি।
এই হুমকিকে মোকাবেলা করার জন্য ভারতে আমরা যেটা দেখি যে বিজেপি মনে করে যে তারা এই হুমকিকে মোকাবেলা করছে। তাহলে এই হুমকিকে তারা কিভাবে মোকাবেলা করছে? তারা তাদের ধর্মীয় মৌলবাদটাকে প্রসারিত করছে। কিন্তু এটা তো সহজ একটা কাজ, তাই না? যে কোনো ধর্ম যে ধর্ম আকারে দাঁড়িয়ে যায় সেখানে আপনি মৌলবাদকে প্রসারিত করবেন, এটা কিন্তু সহজ কাজ। কঠিন কাজটা কি? কঠিন কাজটা ছিল এই যে ভারতের যে বিশাল মুসলিম সংখ্যা একটা জঙ্গিবাদে পরিণত হয়ে গেছে, এইটাকে ইংরেজিতে বলা আমার জন্য সহজ, ডিরেডিকালাইজেশন করা। এটা অত্যন্ত কিন্তু কঠিন কাজ। সেই দিকে না গিয়ে বিজেপি কিন্তু ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই প্রতিক্রিয়াটা কিন্তু ভারত রাষ্ট্রের জন্য ভালো হচ্ছে না। আবার ভারতের যে কংগ্রেস কংগ্রেস দল আবার অতি উদার, অতি মানবিক হতে গিয়ে তারা মনে করে যে যেটা মানে আমাদের ভারতে অবশ্য আওয়ামী লীগ কংগ্রেসকে ওইভাবে এখন গালি দেয়, হয়তো বা দেয় না, আমি সেটা থেকে গেলাম না। আওয়ামী লীগকে যেটা গালি দেয়া হয় যে আওয়ামী লীগ ভারতের দালাল, কংগ্রেসকেও কিন্তু হয়তো সেখানে পাকিস্তানের দালাল, মুসলমানের দালাল হিসাবে অনেক বড় একটা জনসংখ্যা মনে করে। কিন্তু কংগ্রেসও তো সেই প্রজ্ঞাবান মানুষ দ্বারা আসলে পরিচালিত নয়। কারণ কংগ্রেস যখন ভারত ভাগ হয় তখন কংগ্রেস ছিল ভারত উপমহাদেশের প্রধান দল। তাদের হাত দিয়ে কিভাবে ভারত উপমহাদেশটা ভাগ হয়ে গেল? এই ভাগ হওয়া তো কোনোভাবে হিন্দু মুসলমান কারো স্বার্থে যায়নি। এবং সবচেয়ে এই গজবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা। কত মুসলমান মারা গেছে, আর মুসলমানরা এখন দরিদ্রের জীবন যাপন করছে। পাকিস্তানের দিকে দেখেন, একটা দেউলিয়া রাষ্ট্র, কিন্তু গর্ব অহংকারের তো কোনো শেষ নাই। যাই হোক, আমার মনে হয় আমার বক্তব্য বুঝতে পেরেছেন। আবার বাংলাদেশের জঙ্গিরা দেখেন ভাবছে যে যদি মোদী সরকার পড়ে যায়, কংগ্রেস সরকার চলে আসলে এই এই কি বলে, এই যে জঙ্গি মৌলবাদীরা একটা স্থায়িত্ব পাবে। বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তারা অনেক শত্রু মনে করে, কিন্তু আসলে কি সেটা হবে? এটা অবশ্য আমাদের আওয়ামী লীগের পক্ষে যারা লেখে, ফেসবুক ইউটিউব করে, তারা সবাই দেখিয়েছে যে কংগ্রেসের সাথেই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় সখ্য, এবং দুইটা দলের অন্তত লিখিত নীতির মধ্যে মিল আছে। ফলে কংগ্রেস সরকার আসলে আর যাই হোক, আওয়ামী লীগের সাথে তাদের যে ঐতিহাসিক সম্পর্ক সেটা তো আরো শক্ত হবে। তবু মৌলবাদ এমন একটা জিনিস, মৌলবাদ উপস্থিত লাভটা এমন ভাবে দেখে, এখন তারা মোদী সরকারের পতন চাচ্ছে যাতে কংগ্রেস আসে, ভাবে যে কংগ্রেস আসলে তাদের উপকার হবে। ঠিক যেভাবে তারা চীনকে ভালোবাসে। দেখেন, চীনের কথাটা ও শেষই করতে পারলাম না। চীন যদি আপনার জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দিয়ে, এটা তো প্রকারান্ত ইসলামকে মানসিক রোগ হিসাবে তারা ঘোষণা দিয়েছে। তারপরে সৌদি আরব চীনের সাথে ব্যবসা বাণিজ্য করছে না, ইরানের সাথে তো সবচেয়ে বড় সখ্য। দেখেন, ইসলামকে কিংবা জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দিলে যেই দুইটা রাষ্ট্রের সবচেয়ে বেশি তেলে বেগুনে জ্বলে ওঠার কথা, একটা ইরান, একটা পাকিস্তান। কারণ মুসলিম বিশ্বের 57টা দেশের মধ্যে, 57টা বাদ দেন, 50টা প্রধান দেশের মধ্যে, বাকি 7টার গল্প আমি আনছি না, 50টা প্রধান দেশের মধ্যে দুটো ইসলামিক রিপাবলিক আছে, একটা হলো পাকিস্তান, একটা হলো ইরান। তর্কের খাতিরে আমরা ধরি যে জঙ্গিবাদ না, ইসলামকে ইরান মানসিক রোগ ঘোষণা দিয়েছে। ইসলামকে মানসিক রোগ ঘোষণা দেওয়ার পরে পাকিস্তান আর ইরান দুইটা ঘোষিত ইসলামিক রিপাবলিক, কোরআনী আইনে চলা রাষ্ট্র, এটা হজম করে নিয়েছে না? তাহলে আপনি কেন এটা বুঝতে পারেন না? আওয়ামী লীগের নেতারা এটা কেন বুঝতে পারবেন না যে আপনি যদি বাংলাদেশের জঙ্গিবাদকে আপনি মানসিক রোগ ঘোষণা দিয়ে সেটাকে সেইভাবে আপনি আদর যত্ন করেন, আপনিও টিকতে পারবেন। এইখানে আপনাকে ইরানের মতো প্রজ্ঞাটা অর্জন করতে হবে। ইরানের প্রজ্ঞাটা কি? ইরানের প্রজ্ঞা দেখেন, কমিউনিজমের দুইটা রাষ্ট্র, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন আর চীন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, চীন ভাঙলো না। কেন চীন ভাঙলো না? চীন খুবই প্র্যাকটিক্যাল। চীন দেখেছে যে মানুষের যে মানে যে মূল প্রকৃতি, যে মানুষ প্রতিযোগিতা করতে চায়, মানুষ সম্পদ অর্জন করতে চায়, সেই রাস্তাগুলো চীন কিন্তু খুলে দিয়েছে বাজার অর্থনীতিকে আধা আধি গ্রহণ করে। আবার সমাজতন্ত্রের যে ধারণাগুলো মানুষকে ব্যাপকভাবে সহায়তা করে, সেগুলো তারা রাষ্ট্রের মধ্যে রেখে দিয়েছে। চীন, অনেকে মনে করে যে চীনে কোনো বাক স্বাধীনতা নাই। সত্য না, চীনে এক ধরনের বাক স্বাধীনতা নাই, সেটা খুবই লিমিটেড। কিন্তু মানুষের বিকাশে যেসব চিন্তা ভাবনা করতে হয় সেটা চীন দেশের কোথাও বসে করতে কিন্তু কোনো অসুবিধা নাই। বরঞ্চ এখন দেখা যাচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে বসে করতে অসুবিধা আছে। এই যে চীন একই সাথে 3টা বুদ্ধি গ্রহণ করলো, আপনার
জঙ্গিবাদকে আপনার মানসিক রোগ ঘোষণা দিয়ে হজম করলো, এটা চীনের প্রজ্ঞা। চীন মানুষের চিন্তার বিকাশের কোনো বাধা নাই সেখানে, এবং মানুষের বেসিক নিড বা ইনস্টিংক্ট, খারাপ ভালো দুটোরই কোনোটাই কিন্তু চীন দেশে আপনি 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 অসীম করতে পারবেন যতক্ষণ না চীনের যে সরকার পদ্ধতি আছে এটার বিরুদ্ধে আপনি দাঁড়ান। আর চীনের সরকার পদ্ধতি তো জনগণ বান্ধব, তারা মানুষের উপকার করে, সেই দেশে কোনো জঙ্গিবাদ নেই। বুঝতে পেরেছেন? আমার মূল পয়েন্টটা এটা, মূল পয়েন্ট হলো যে চীন যদি ইসলামকে মানসিক রোগ ঘোষণা দেওয়ার পরেও বিশ্বের ঘোষিত মাত্র দুটো ইসলামিক, যারাই সবচেয়ে বেশি ইসলামের রক্ষা কবচ হওয়ার কথা, ইরান এবং পাকিস্তান, তাদের সবচেয়ে বড় বন্ধু থাকতে পারে, আপনি বাংলাদেশে এই জঙ্গিবাদকে মানসিক রোগ ঘোষণা দিয়ে সেইভাবে এইটাকে শক্ত হাতে দমন করলেও আপনি মুসলমান বান্ধব থাকতে পারবেন। চীনের মতো আপনার প্রজ্ঞা দরকার। আর অন্যদিকে দেখেন, এই যে ইরান যে আপনার এই যে ইসলামিক রিপাবলিক হয়ে ইরান শাসন করে, বা পাকিস্তান যে ইসলামিক রিপাবলিক হয়ে পাকিস্তান শাসন করে, এটা কিন্তু সমাজের 10 থেকে 20% মানুষের রাষ্ট্র ক্ষমতা দখল, তাদের ওই রাষ্ট্রটাকে ভোগবিলাস করা, এটার জন্যই কিন্তু ওটা পারে। আসলে ইসলামের প্রতি কমিটমেন্ট কারো নাই। ইসলামকে যদি ধর্ম হিসাবে আপনার চিরস্থায়ী করতে হয়, তাহলে জঙ্গিবাদটাকে মুসলমানদেরই আন্তরিকভাবে আপনার ধ্বংস করা উচিত, করে বাকি জিনিসটা কিভাবে আপনার তারা ধর্মকে রক্ষা করবে, পরকাল ইহকাল নিশ্চিত করবে, সেভাবে চিন্তা করা উচিত। মূল যে পয়েন্ট ছিল যে ককরোচ পার্টির আক্রমণ থেকে ভারত বা মোদী সরকার নিরাপদ কিনা, মোদী সরকারের নিরাপত্তা কম, কারণ মোদী সরকার তো বোঝাই যাচ্ছে তাদেরও চিন্তা ভাবনার সীমাবদ্ধতা আছে। সেই দিক থেকে মোদী সরকার সম্পূর্ণ নিরাপদ নয়। কিন্তু মোদী সরকার যদি এইরকম আন্দোলন, এই যাত্রা তো নিরাপদ হয়ে গেছে, আর মোদী সরকার যদি পড়ে যায় কি হবে? মোদী সরকার পড়ে গেলে সেখানে ইলেকশন হবে, সেখানে তো এই যে এইরকম কোনো পার্টি ক্ষমতায় আসবে না ইউনূসের মতো, তাই না? এসে বলবে যে আমরা মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলেই বিজয় অর্জনের সাথে সাথে মুজিবের ভাস্কর্যের কাঁধে চড়ে বসা, এই অরাজকতা তো সেখানে হবে না। কারণ হলো ভারত রাষ্ট্র অন্তত এতটুকুন প্রজ্ঞা দেখাতে পেরেছে যে তারা ডেমোক্রেটিক প্রসেসটা শুরু থেকেই তারা গ্রহণ করেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে। ভারতে সে এখন মোদী সরকার পড়ে গিয়ে, আমি আবার বলছি এই যাত্রায় পড়বে না, কিন্তু এই ধরনের বড় ধরনের চক্রান্তমূলক কোনো আন্দোলন হলে সেখান থেকে নিজেকে রক্ষা করার মতো যথেষ্ট প্রজ্ঞা আমি অন্তত মোদী সরকারের মধ্যে দেখি না। তবে আমরা শেখ হাসিনা সরকারের মধ্যেও দেখি নাই, কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু অনেকবার বেঁচে গেছে, 18-তে বেঁচেছে, 24 অনেকবার বেঁচেছে, আপনারা জানেন এগুলো। মোদী সরকারও হয়তো বেঁচে যাবে। আর মোদী সরকার যদি পড়ে যায়, ইলেকশন হবে, ইলেকশনে হয়তো মোদী সরকার আবার আসবে, না হলে আবার কংগ্রেস আসবে। কংগ্রেস আসলে কিন্তু আওয়ামী লীগের জন্য আরো বেশি বেনিফিট। অর্থাৎ বাংলাদেশের যে জঙ্গি শ্রেণীটা 2024-এ রাষ্ট্র দখল করেছে, ভারতে কোন দল আসলো না আসলো এটার উপর আসলে তাদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করে না। তাদের ভবিষ্যৎ ভাগ্য এখানে যে তারা যে চক্রান্ত করেছে সেটা বাংলাদেশের মানুষের কাছে ধরা পড়ে গেছে, এটার শাস্তি তাদের পেতে হবে। আমরা কিন্তু দেখেছি বনি আমিনকে কিভাবে আক্রমণ করেছে ইটালিতে। চিন্তা করুন তো, একটা কিছু পরিবর্তন হইলে 2024-এর যে এনসিপি নামক যে আত্মঘাতী জঙ্গিগুলো আছে তাদের উপর মানুষ কিভাবে হামলে পড়বে। আমি অবশ্য সেটা চাই না, আমি সবকিছু চাই যে আইনের মাধ্যমে হোক। কিন্তু আমাদের যেটা করতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তো অলমোস্ট আপনার এখন শুধু সময়ের অপেক্ষা, আবার বাংলাদেশে সরকার গঠন করবে, সবকিছু হবে। কিন্তু আমরা কি সেই প্রজ্ঞা দেখাতে পারবো? আমরা কি এমন মানুষদের দায়িত্বে আনতে পারবো যে একটা পলক হবে না? এই যে দেখেন পলক বেচারা, আজকে কিন্তু সে সবচেয়ে তার নির্বুদ্ধি, তার সবচেয়ে বড় শাস্তি সে নিজেই ভোগ করছে জেলে গিয়ে। সে যদি পালিয়ে টালিয়ে যেতে পারতো তাহলে সে হয়তো অন্যদের মতো থাকতে পারতো, কিন্তু আমরা কি দেখেছি? এই যে পলকের হাতে সুযোগ ছিল এই শত শত মুক্তিযুদ্ধের পক্ষের শিশু কিশোর তরুণ তরুণী তৈরি করার, কিন্তু প্রমাণ হিসাবে দেখা গেল যে সে শুধু লাল বদর তৈরি করেছে। কেন করেছে? কারণ পলকের মধ্যেই তো সেই শিক্ষা নাই। কারণ অল্প বয়সী একটা ছেলেকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গুণে এবং অর্থনৈতিক পলিসির কারণে ইন্টারনেটের সুবিধা সে বাড়াতে পেরেছে। সেই ইন্টারনেট আবার দখল করেছে জঙ্গিরা, এবং সে নিজেও দেখা যাচ্ছে যে বুঝে বা না বুঝে হোক, অশিক্ষা বা কুশিক্ষার কারণেও সে নিজেই বড় একটা এই লাল বদর শ্রেণীর কিন্তু তৈরি করেছিল। চিন্তা করেন, আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রের পয়সা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বিশাল এক লাল বদর শ্রেণী তৈরি হয়েছে আওয়ামী লীগের লোকজনই দ্বারা।
তা আমরা কি ভবিষ্যতে আবার এই জিনিসটাই ফেস করবো? এইটার জন্য আমরা এখন এত কষ্ট করছি, সেটা আমাদের কিন্তু একটা দুঃখের কারণ হয়ে থাকবে আবারও যদি সেই ঘটনাটা বাংলাদেশে ঘটে।